নয়নের সামনে নির্বাক ভঙ্গিমায় বসে আছে আবির। চোখে মুখে বিষণ্ণতার ছায়া। শার্ট এবং হাতে রক্ত লেগে আছে, কিন্তু শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই। হাত পা থরথর করে কাঁপছে। পায়ের কাছে একটা ইটের টুকরো পড়ে আছে, সেটা রক্তে মাখা, যেন কিছু মুহূর্ত আগেই কাউকে এটা দিয়ে আঘাত করা হয়েছে। নয়ন ছোট ছোট নয়নে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে। বল্টু বলে ওঠে, আপনি আনু ম্যামকে মেরে ফেলতে চেয়েছিলেন? অস্বীকার করে না আবির, বরং কাঠের পুতুলের মতো বলতে শুরু করে, হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছিলাম আমি আনুকে। চেয়েছিলাম কি? মেরেই তো ফেলেছি। কেনই বা মারব না? সবগুলো মেয়ের পাসপোর্ট হয়ে গেল, তাদের বিদেশে পাচার করে দিতে পারলাম, কিন্তু আনুর পাসপোর্ট হল না। পারলাম না ওকে বিদেশিদের কাছে বিক্রি করে দিতে। বাঁচিয়ে রেখে কি আর করব? তাই তো চলে আসলাম এখানে, আর এই ইটটা দিয়ে আঘাত করলাম ওর মাথায়। একটা দুটো নয়, 10খানা আঘাত করেছি আমি। আনু কাঁদছিল, বাঁচার জন্য ছটফট করছিল। আমাকে বলছিল কি মেরে না আবির, আমি বাঁচতে চাই। শুনলাম না ওর কথা। কেনই বা শুনব? ওকে দিয়ে আমার আর কি কাজ? নয়ন আবিরের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। একটা সিগারেট শেষ হতে আরেকটা ধরায়। আসমানে মেঘ জমেছে, যখন তখন ঝমঝম শব্দে বৃষ্টি নেমে পড়বে। মৃদু বাতাস বইছে এই ঘন জঙ্গলে। সেই বাতাসে নয়নের শার্ট এবং চুল উড়ছে। নয়নকে চুপ থাকতে দেখে বল্টু পুনরায় বলে ওঠে, আপনি এসব করে থাকলে পালাননি কেন? আমার মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন। আবির কোনো জবাব দেয় না। নিজের রক্ত মাখা হাতের পানে তাকিয়ে থাকে। রক্তের দাগ শুকিয়ে গিয়েছে, লাল রং হয়ে লেপ্টে রয়েছে তার শরীরে, আর বিষের কাটা হয়ে গেঁথে গেছে মনে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আনু নামক মেয়েটির সঙ্গে অভিনয় করতে করতে কখন যেন তাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে মেয়েটির জন্য। জীবনটা যদি স্বাভাবিক হতো, বাবা নামক মানুষটার ছায়া না থাকত, কোনো দায়বদ্ধতা বা পিছুটান না থাকত, তাহলে আনুর সঙ্গে অনায়াসে একটা জীবন কাটিয়ে দিতে পারত হেসে খেলে। পাপের মধ্যে না জড়িয়ে পূর্ণতা দিতে পারত তাদের সম্পর্কের। আবিরের ভাবনার মাঝে কেউ তাকে শ্যুট করে। কপাল ভেদ করে মাথার উল্টো পাশ দিয়ে বেরিয়ে যায় বুলেটখানা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আবির। তার প্রাণটা বুঝি তখনই বেরিয়ে গিয়েছিল। তবে হিংস্র নয়নের রাগ তখনও পড়েনি। তাই পুনরায় পরপর অনেকগুলো শ্যুট করত থাকে আবিরের বুকে। বল্টু 2 হাতে কান চেপে বসে পড়েছে। বুলেটের শব্দ একদমই পছন্দ নয় তার। কালো রঙের ছোট্ট বন্দুকখানার সবগুলো বুলেট শেষ হতেই শান্ত হয় নয়ন। আবিরের শরীরখানা ঝাঁঝরা হয়ে গিয়েছে। গোটা জায়গাটা রক্তে লাল হয়ে উঠেছে। একটা মানুষের শরীরে এত রক্ত থাকে বুঝি? চোখের সামনে এভাবে কাউকে মরতে না দেখলে বল্টু কখনো বিশ্বাস করতেই পারত না। এই মুহূর্তে নয়নকে তার হিংস্র মনে হচ্ছে। থরথর করে কাঁপছে তার সত্তা। আবিরকে তার পছন্দ ছিল না, দুচোখে দেখতে পারত না, কিন্তু এই মুহূর্তে তার মৃত ডেড বডি দেখে বল্টুর আঁখি পল্লব ভিজে উঠে। মানুষের জীবন কত ক্ষুদ্র, মৃত্যু অতি নিকটে। কখন কিভাবে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে সেটা কেউ বলতে পারে না। তবুও আমরা বেঁচে থাকার জন্য কত লড়াই করি, ধনসম্পদ অর্জনের জন্য কতই না পাপ কাজে লিপ্ত হই। বল্টু ও আমার চাঁদের গায়ে হাত দিয়েছে। ওকে বাঁচিয়ে রাখতাম কি করে বল? বল্টু জবাব দেয় না। বোধহয় শুনলই না। ঘোর থেকেই বেরুতে পারেনি এখনো। নয়নের ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটখানা পড়ে গিয়েছে। সে বন্দুক ফেলে পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে। ঠোঁটের ভাঁজে গুজে লাইটার দিয়ে আগুন জ্বালায়। দীর্ঘ টানে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়ায়। এবার বুঝি মস্তিষ্ক একটু শান্ত হয়। মেজাজ নিয়ন্ত্রণে আসল। মৃত আবিরের বুকের যে স্থানে গুলি করেছিল সেখানে পা দিয়ে আঘাত করে। পরপরই বল্টুকে উদ্দেশ্য করে বলে, গেটস গো বল্টু। দ্বিতীয়বার স্নেহার ফোনে কল করল নয়ন। এর আগে একবার করেছিল, তখন নূপুর এই বাড়িতে থাকত। অপলক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল স্নেহা। হঠাৎ করে ফোনখানা বেজে উঠতেই চোখের পলক ফেলে এবং হাত বাড়িয়ে ফোনখানা হাতে নেয়। অতিপরিচিত নাম্বার দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে স্নেহার। ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অতিদ্রুত কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর মানবের কণ্ঠস্বর।
স্নেহা ওকে। বাচ্চা ঠিক নেই। তুই মুন্নু মেডিকেল হাসপাতালে চলে যা। আমি 6 ঘন্টায় পৌঁছে যাব। ব্যাস, আর কিছু বলে না। কল কেটে দেয়। একবারও জিজ্ঞেস করে না, স্নেহা তুমি কেমন আছো, খেয়েছ? অথচ এই মানুষটার মুখখানা না দেখতে পেয়ে পাগলপাড়া হয়ে গিয়েছে স্নেহা। তবুও তার আফসোস হল না। সে চটচলটি উঠে দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায়। নিজের ফোন খানা সঙ্গে নেওয়ার কথাও মনে থাকে না। এতক্ষণ মাথা তুলতেও পারছিল না। কিন্তু এই মুহূর্তে কোথা থেকে এত শক্তি চলে আসলো কে জানে? নীরা স্নেহাকে চলে যেতে দেখে। সে ঠিক জানে নয়নের সঙ্গে কথা হয়েছে তার মেয়েটার। আর পাষাণ ছেলে তার মেয়ের কোনো খোঁজ বার্তা না নিয়ে কোনো কাজের নির্দেশ দিয়েছে। পাষাণ স্বার্থপর বেইমান একটা মানুষকে ভালোবেসে শেষ হয়ে গেল স্নেহা নামক একটা মেয়ে। নিজের অস্তিত্ব বিলীন করে ফেলল একটা ছেলের থেকে একটুখানি ভালোবাসা পাওয়ার লোভে। আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে লড়াই করে চলেছে একটা মানুষের থেকে একটুখানি গুরুত্ব পাওয়ার লোভে। নয়নের কি মায়া হয় না? কখনো আফসোস হয় না? কলিজা কেঁপে ওঠে না? হাসপাতালে পৌঁছাতেই প্রথমে দেখা হয়ে যায় নেহালের সঙ্গে। ওষুধ কেনার জন্য 3 তলা থেকে নিচতলায় নেমেছিল। স্নেহাকে দৌড়াতে দেখে নেহাল এগিয়ে যায় এবং বলে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? স্নেহা দাঁড়িয়ে পড়ে। রীতিমতো হাঁপাচ্ছে সে। নেহালের মুখপানে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে, তবে বলে উঠতে পারে না। ওকে ওকে, রিল্যাক্স, একটু দম নাও, তারপর বলো। কিন্তু সেই সময়টা নেই স্নেহার। দু চোখে অন্ধকার দেখতে থাকে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। পা দুটো টলমল করে কাঁপছে, যেন যখন তখন লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু সেই সুযোগটা দেয় না নেহাল। 2 হাতে আঁকড়ে ধরে স্নেহাকে বুকের সাথে মিশিয়ে মুহূর্তেই কোলে তুলে নেয় এবং সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠতে থাকে। ডাক্তার নার্সকে ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। অবিও এগিয়ে আসে। 2 জন ওয়ার্ড বয় স্ট্রেকচার নিয়ে আসে। তাতে স্নেহাকে শুইয়ে কেবিনে নিয়ে যাওয়া হয়। অবিচিন্তিত নেহালের কাঁধে হাত রেখে বলে, এর আবার কি হলো? কি জানি, চলো ভেতরে যাই। নায়েব তালুকদার ছেলেকে ছাড়াই শপথ গ্রহণ করেছে। আজ থেকে প্রধানমন্ত্রী সে। তার কথায় দেশ চলবে। সে যেদিকে ইশারা করবে সেদিকেই যাবে। গণভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর সুন্দর চেয়ারখানা ইতিমধ্যে দখল করে বসে পড়েছে। সামনে থাকা টেবিলের উপর থাকা ছোট্ট নেইম প্লেটে বড় বড় করে লেখা হয়েছে নায়েব তালুকদারকে। দেখতে বড্ড ভালো লাগছে। তবুও শান্তি মিলছে না নায়েব তালুকদারের মনে। ছেলের মুখখানা না দেখা অবধি শান্তি মিলবে না। তখনই নায়েব তালুকদারের ফোনখানা বেজে ওঠে। স্ক্রিনে কি তামিম খা নামটা জল জল করছে। সময় নষ্ট না করে চটজলদি কল রিসিভ করে উনি বলে, আমার আব্বার কোনো খোঁজ পেলে? তামিম শুকনো ঢোক গিলে বলে, স্যার, আবিরকে মেরে দিয়েছে ছোট স্যার। নায়েব তালুকদারের কলিজা কেঁপে ওঠে। আবির তার ছেলে। তারই রক্ত বইছে ওর শরীরে, এটার জন্য নয়। বরং নয়ন কি জেনে গেল সব? কেন মারল? জেনে গেলে কি ঘৃণা করবে তার বাবাকে? মুখ ফিরিয়ে নিবে? ওনার ভাবনার মাঝেই তামিম আবার বলে ওঠে, আর চায়নায় যে মেয়েগুলোর যাওয়ার কথা ছিল তারা সেখানে যায়নি। দ্বিগুণ বেশি টাকায় তাদের অন্য দেশে পাচার করা হয়েছে। কে করল এমনটা? নায়েব তালুকদার শুকনো ঢোক গিলে কলখানা বিচ্ছিন্ন করে গভীর ভাবনায় বিভোর হয়। নয়ন যখন মুন্নু মেডিকেল হাসপাতালে পৌঁছায় তখন 9টা বেজে 4 মিনিট। হাসপাতালের 3 জন ডাক্তারকে কল করে নূপুরকে নিজের কেবিন থেকে অন্য কেবিনে নিয়ে যাওয়ার আদেশ দেয় নয়ন এবং বলে কেউ যেন না জানতে পারে। নয়নের নির্দেশ মতো 3 তালা থেকে 4 তালায় ফাঁকা একটা কক্ষে রেখে আসা হয় অবচেতন নূপুরকে। কিছু মুহূর্ত পরেই সেখানে উপস্থিত হয় নয়ন। মোড়া টেনে বসে পড়ে নূপুরের পাশে। সিগারেট টানতে টানতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে নিষ্পাপ মুখপানে। কপালে ব্যান্ডেজ, হাতে ক্যানেলা, উস্কো খুস্কো চুল, শুকনো ঠোঁট। অন্যরকম সুন্দর লাগছে নয়নের চাঁদকে। আমার চাঁদ, তোমাকে পাওয়ার যে যুদ্ধে আমি নেমেছি, সেই যুদ্ধে জয়ী না হতে পারলে তোমার হাতেই যেন মৃত্যু হয়। বিড়বিড় করে কথাখানা আওড়ায়। তখনই চোখ খুলে নূপুর। নয়নকে দেখে একটুও বিচলিত হয় না, বরং ছোট ছোট নয়নে পর্যবেক্ষণ করতে থাকে। শার্টের দাও দেখে ক্লান্ত স্বরে বলে,
আরও একটা পাপ, আরও একটা খুন। নয়ন, আপনার প্রতি আমার বড্ড মায়া হয়। ইচ্ছে করে না আপনাকে দুঃখ দিতে, কিন্তু আফসোস আপনাকেই আমি মারব। নয়ন হেসে সিগারেটে টান দেয়। নাক মুখে ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, আমি তো জিন্দা থাকতেই মরে গেছি। মৃত ব্যক্তিতে আর কিভাবে মারবে? তুমি বরং আমায় বর দেওয়ার ব্যবস্থা করিও। নূপুর কি রেগে গেল? ঠিক বোঝা গেল না। ঝাঝালো স্বরে বলে, ধান্দাবাজি না? লিখে রাখুন, আপনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাব, আর ফাঁসির দড়ি আমিই টানব। গড প্রমিস, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তোমার একটা ইচ্ছেও অপূর্ণ রাখব না। তোমার ইচ্ছে পূরণ করার জন্য ফাঁসির মঞ্চেও দাঁড়াতেও প্রস্তুত আমি। ভয়াবহ অস্ত্রোপচার হবে আনুর মাথায়। মস্তিষ্কে রক্ত জমেছে, ব্রেইনেও তীব্র আঘাত হেনেছে। অস্ত্রোপচার হলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে বা বেঁচে থাকবে এমন কোনো আশা দিতে পারে না ডক্টররা। কিন্তু অপারেশন করা অতীব জরুরি। তবে এতটুকু নিশ্চিত করে বলেছে যে এখনও বেঁচে আছে আনু। একা একাই শ্বাসপ্রশ্বাস নিতে পারছে না বলে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আনুর চিকিৎসার সমস্ত দায়ভার অবি নিয়েছে। যত টাকা লাগে সে দিবে, প্রয়োজনে দেশের বাইরে ভালো হসপিটালে পাঠাবে, তবুও সে আনুকে ভালো করে তুলবে। সুস্থ হতেই হবে মেয়েটার। আজকে আনুর বাবা মা এবং বোন হাসপাতালে এসেছে। কাছে যাওয়ার অনুমতি পায়নি, তবে দূর থেকে আনুর মুখটা দেখেছে। তাদের খবর দিয়েছে অভি। হয়তো মেয়ের উপর রেগেছিল, কিন্তু মেয়ের খারাপ সময়ে পাশে থাকবে না এমন পাষাণ তারা নয়, এটা ঠিক জানে সে। হলও তাই। মেয়ের কঠিন পরিস্থিতির কথা শুনে ছুটে এসেছে হাসপাতালে। চোখের পানি বাদ মানছে না। এতদিন সমাজের কথা ভেবেছে, তবে আজকে দুহাত তুলে আল্লাহকে বলছে, আমাদের মেয়েটাকে শুধু বাঁচিয়ে রাখুন। প্রয়োজনে এই সমাজ থেকে দূরে কোথাও চলে যাব গো। আনুর বোন তনু আনমনে ভাবছে, কি দোষ করেছিল তার বোন? ভালোই তো বেসেছিল। বিশাল বড় কোনো পাপ তো করেনি। তবে কি ভালোবাসাই দুনিয়ার সব থেকে বড় পাপ? ভালোবাসার শেষ পরিণতি পতিতালয় বা মৃত্যু? আনুমা সালমা বেগম কাঁদতে কাঁদতে আঁচল তুলে আল্লাহর কাছে বলে, আমার মেয়েটার এই অবস্থা যে করেছে তার যেন ভয়ঙ্কর মৃত্যু হয়, আর মৃত্যুর পর কবরের একটু মাটি যেন সে না পায়। শিয়াল কুকুরে ছিঁড়ে খাক তার দেহখানা। ওনার অভিশাপ সাথে সাথেই মিলে যায়। চট্টগ্রামের সেই গভীর জঙ্গলে অবস্থিত কুটিরে পড়ে থাকে আবিরের লাশ। 12 ঘণ্টা হয়ে গিয়েছে একইভাবে একই অবস্থানে পড়ে আছে। কেউ তার খোঁজ করেনি। করবেই বা কে? গোটা দুনিয়ায় মা আর বোন ছাড়া কেই বা আছে তার? বাবা? সে তো শুধুমাত্র নিজের প্রয়োজনে তাকে ব্যবহার করল। জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা হতে গেলে আগে একজন ভালো মানুষ হতে হয়। বাবারা হয় বটগাছ, অন্ধকারে আলোর রশ্মি। আবির জন্মের পর থেকে যতদিন বেঁচে ছিল কোনোদিনও বলতে পারবে না তার বাবা তার সঙ্গে 2 মিনিট ভালো করে কথা বলেছে। কখনো মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়েছে, আমি আছি তবু। বরং সব সময় নিজের প্রয়োজনে ব্যবহার করে গিয়েছে। বোকা আবির বাবার থেকে একটু ভালোবাসা পাওয়ার লোভে, বাবার বিশাল সম্পদের একটুখানি ভাগ পাওয়ার লোভে কতই না খারাপ কাজে লিপ্ত হয়েছে। কত মেয়ের জীবন নষ্ট করেছে। কত মায়ের বুক খালি করেছে। শেষ মুহূর্তে তার মায়ের বুকটাও খালি হয়ে গেল। পশু পাখিরা মানুষের গন্ধ পায়, তাই তো গন্ধ শুকে একদল পশু আসে আবিরের লাশের নিকটে। মুহূর্তেই ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে তাকে। বড্ড মজা পাচ্ছে যেন তারা। কিছু সময়েই গোটা আবির বিলুপ্তি হয়ে যায়। শেষ মুহূর্তে পড়ে থাকে শুধু আবিরের পরনের শার্ট এবং প্যান্ট। হাতের ঘড়িটাও পড়ে যায় এক কোণায়। এই ঘড়ি আনু গিফট করেছিল। পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় আবির নামক মানুষটি। কেউ জানল না সে পৃথিবী ছেড়ে চলে গেছে। কেউ একটু কাঁদল না তাকে হারানের শোকে। গোসল, জানাজা, কবর এসব জুটল না তার কপালে। এমন মৃত্যুই বোধ হয় তার প্রাপ্য ছিল। সকল পাপের শাস্তি মৃত্যু দিয়েই শুরু হল। নূপুর নয়নের মুখ পানে তাকিয়ে আছে। লোকটার চোখমুখ কেমন শুকিয়ে গিয়েছে। চোখের নিচে কালি পড়েছে। ডান গালে একখানা লাল পিম্পলস দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই বোধহয় তার জন্ম হয়েছে। পরনে শার্টখানায় ময়লা লেগে আছে। রক্তের দাগ শুকিয়ে গিয়েছে। কেউ একজনের জীবন কেড়ে নেওয়া পাষাণ পুরুষটি বড্ড মায়াবী দেখাচ্ছে। ওই চোখ দুটোর পানে তাকালে নূপুরের মনে হয়, এই মানুষটা কোনো পাপ কাজ করতেই পারে না। সে ইনোসেন্ট।
শুধু শুধু ভুল বুঝে সে। আবার মন বলছে কি, ঠিক আছে মেনেই নিলাম সে পাপী। একবার চেষ্টা করে দেখি না, ওই পাপী মনে একটুখানি শুদ্ধতা আনতে পারি কি না। দীর্ঘশ্বাস ফেলে নূপুর নয়নের মুখপান থেকে দৃষ্টি সরিয়ে নেয়। এতে যেন বিরক্ত হল লোকটা। সিগারেটে দীর্ঘ টান দিয়ে নাক মুখে ধোঁয়া উড়িয়ে নূপুরের দুই গাল চেপে ধরে শক্ত করে এবং নিজের দিকে ফেরায়। বড্ড নরম স্বরে বলে, আমায় দেখো চাঁদ, তাকিয়ে থাকো আমার দিকে। নূপুর নিজের গাল থেকে নয়নের হাত সরিয়ে দেয়। ঠিক করছেন না নয়ন, আমায় শক্ত থাকতে দিন। আমি শুধু প্রতিশোধ নিতে চাই, ভালোবাসতে চাই না। নয়ন সিগারেট ফেলে দেয়। শুকনো ওষ্ঠ এগিয়ে নূপুরের কপালে ঠেকায়। দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলে, ভালোবাসতে হবে না, শুধু আমার ভালোবাসাটুকু অনুভব করো। প্রতিশোধ নিও তুমি, নিঃশেষ করে দিও আমায়, তবে সেটা আমার কাছে থেকে, আমারই বুকে মাথা রেখে। নূপুর আর কিছু বলতে পারে না। নয়ন খুবই যত্ন সহকারে তার হাত থেকে কেনেলো খুলে দেয় এবং মুহূর্তেই কোলে তুলে নেয়। পড়ে যাওয়ার ভয়ে নয়নের গলা জড়িয়ে ধরে নূপুর। বেয়াদবটা বড্ড আদুরে স্বরে বলে, ভয় নেই চাঁদ, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ তুমি আঘাত পাবে না। প্রকৃতির সাহস নেই আমার চাঁদকে আঘাত করবে। নয়ন কথায় অশান্ত বুকটা শান্ত হয় নূপুরের। আঘাতপ্রাপ্ত মাথাখানা ঠেকায় প্রশস্ত বুকে। আখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। মন্নু মেডিকেল কলেজ হাসপাতাল বিশাল বড়। প্রতিদিন শত শত জটিল এবং কঠিন রোগে আক্রান্ত মানুষ এখানে ভর্তি হয়। ভিড় লেগেই থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। হাসপাতাল ভরে আছে মানুষজনে। নয়ন নূপুরকে কোলে নিয়ে 4 তলা থেকে নিচ তলা পর্যন্ত আসে। সকলের দৃষ্টি তাদের দিকে। কেউ কেউ ফোন বের করে ভিডিও করছে, আবার কেউ কেউ কানাঘুষা করছে। মিডিয়ারা যখন তখন চলে আসবে ঠিক জানা আছে নয়নের। বল্টু রীতিমতো দৌড়াচ্ছে নয়নের পেছন পেছন। কানে তার ফোন। গাড়ির ড্রাইভারকে আসতে বলছে হাসপাতালের সামনে। সে ঠিক বুঝেছে তার ভাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে। তবে নয়নের মুখ দেখে সেটা মনে হচ্ছে না। তুমি ওকে নিয়ে যাবে না? অভি দৌড়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলে। রীতিমতো হাঁপাচ্ছে সে। নেহালও রয়েছে পেছনে। নাসির এবং সোনিয়া বাসায় গিয়েছে কিছু মুহূর্ত আগেই। নয়ন শান্ত নয়নে তাকায় অভির মুখপানে এবং গম্ভীর স্বরে বলে, শি ইজ মাই ওয়াইফ। তাকে আমি নিয়ে যাব তাতে তোর বাপের কি? অভি জবাব দিতে পারে না। মাথা নিচু করে দুপা পিছিয়ে যায়। নেহাল বলে, ও তোমার সাথে? বাকিটা শেষ করার আগেই নূপুর বলে, আমি ওনার সাথে যাব ভাইয়া। থাকতে চাই ওনার। কতদিন পরে তালুকদার বাড়িতে পা রাখল নূপুর ঠিক জানা নেই। তবে নিজের কাছে মনে হচ্ছে বহু যুগ পরে পুনরায় আসতে পারল নিজ বাড়িতে। হ্যাঁ, এই বাড়িটা নূপুরের নিজের মনে হয়। তবে এই বাড়ির একটা মানুষও তার নয়। বাড়ির গেটের সামনে গাড়ি থামে। কালো রঙের এই গাড়ি বাংলাদেশে দুটো রয়েছে। একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে অভি চৌধুরীর এবং আরেকটা রানিং প্রধানমন্ত্রীর ছেলে নয়ন তালুকদারের। দারোজান তাড়াহুড়ো করে গেট খুলে দেয় এবং চিন্তিত স্বরে শুধায়, ছোট সাহেব আপনি ঠিক আছেন? নয়ন জবাব দেয় না। তবে গাড়ির পেছনের সিট থেকে বল্টু বলে ওঠে, ভাই একটুও ঠিক নেই। কয়দিন হয়ে গেল সে ঘুমায় না। এখন জম্পেশ একটা ঘুম দিলে একদম চাঙ্গা হয়ে উঠবে। দারোজান একটু হাসার চেষ্টা করে নিজ স্থানে চলে যায়। মজনু তালুকদার নিজ কক্ষের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নয়নের গাড়িটা বাড়িতে ঢুকতেই কপাল কুঁচকায় তিনি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইতোমধ্যে তার কানে খবর পৌঁছে গিয়েছে যে ওই মেয়েটাকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছে তার নাতি গ। সোশ্যাল মিডিয়ায় এখন এই নিউজটা ভাইরাল। ফেসবুক বা টিভি অন করলেই দেখা যাচ্ছে তালুকদার বংশের একমাত্র রাজপুত্র একটা মেয়েকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছে। এবং এই মেয়েটা সেই মেয়ে যার বাবা হাজার হাজার লোকের সামনে নায়েব তালুকদারকে খারাপ মানুষ বলেছিল। আর ভাবনার মাঝে খেয়াল করে নয়ন গাড়ির দরজা খুলে বেরুল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার ঠোঁটের ফাঁকে সিগারেট নেই। যে ছেলেটা 1 সেকেন্ডের জন্য সিগারেট ছাড়া বাঁচে না সে এখন সিগারেট খাচ্ছে না। মজনু তালুকদারের রাগটা তরতর করে বেড়ে যায়।
এবং তখনই আবার রাগ কমে, কেননা নয়ন তালুকদার পকেট থেকে বেনসন সিগারেটের প্যাকেট বের করে এবং ঠোঁটের ভাঁজে গুজে নেয়। তাতে দীর্ঘটান দিয়ে নাক মুখে ধোঁয়া উড়ায়। তারপর গাড়ির পেছনের দরজা খুলে হাত বাড়িয়ে দেয় নূপুরের দিকে। শান্ত স্বরে বলে, এসো চাঁদ। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করেছিল নূপুর। নয়নের ডাকে চোখ খুলে শান্ত দৃষ্টিতে তাকায় লোকটার মুখপানে এবং নিজের হাতখানা লোকটার হাতের উপর রাখে। হেঁটে যেতে পারবে? নূপুর মাথা নাড়িয়ে সম্মতি জানা এবং নয়নের হাত ধরে এগিয়ে যেতে থাকে তালুকদার বাড়ির সদর দরজার দিকে। কাজের মেয়ে কমলা নূপুরকে দেখে খুশি হয়ে বলে ওঠে, ম্যাডাম, আপনি আসছেন? প্রত্যুত্তরে নূপুর শুধু একটু হাসে। দরজা খোলাই ছিল, তাই আর কলিং বেল চাপতে হয় না। সবিতা তালুকদার ড্রয়িং রুমে বসে কারো সঙ্গে কথা বলছিল ফোনে। নয়ন আর নূপুরকে একসঙ্গে দেখে কলখানা কাটে এবং ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ওই মেয়ে, তুই আমার বাড়িতে আবার কেন আসছিস? তোর সাহস হলো কি করে? বাকিটা শেষ করার আগেই নয়ন গম্ভীর স্বরে বলে ওঠে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। মাইন্ড ইট। সবিতা শুকনো ঢোক গিয়ে দুপা পিছিয়ে যায়। মীরা এবং আমিনা কিচেনে ছিল। নয়নের কণ্ঠস্বর পেয়ে এগিয়ে আসে। আমিনা নূপুরকে দেখে খুশি হলেও মীরার চোখমুখে অন্ধকার নেমে আসে। বুকের ভেতরটা কাঁপতে থাকে। তার মেয়ে কি সহ্য করতে পারবে? এতদিন সে চাইত নয়ন নামক অভিশাপটা তার মেয়ের জীবন থেকে চলে যাক, কিন্তু এই মুহূর্তে চাচ্ছে সবকিছু মিথ্যে হোক। এই ছেলেটা তার মেয়ের হয়ে যাক, কয়েকটা দিন তার মেয়ে শান্তিতে বাঁচুক। তার চাওয়াটা বোধহয় একটু স্বার্থপরের মতোই হল, কিন্তু কি করবে? নিজের মেয়ের যন্ত্রণা সে আর দেখতে পারছে না। স্নেহার মুখের দিকে তাকালে বুক ফেটে কান্না পায় তার। ইচ্ছে করে বুকের মাঝে চেপে ধরে বলতে, সোনারে, জীবনটা ছোট, এভাবে নিজেকে শেষ করে দিস না। সবটা ভুলে নতুন করে শুরু কর। তোকে থাকতে হবে। দীর্ঘশ্বাস ফেলে মীরা পুনরায় কিচেনে যেতে নেয়। ছোট্ট আয়াস বল নিয়ে খেলা করছিল। তখনই মীরাকে দেখে আবদার জুড়ে দেয়, মাম্মি, নুডলস খেতে চাই। মীরা ছোটে নুডলস বানাতে। আমিনা নয়নের পেছন পেছন তার কক্ষের পানে ছুটছে। আহা, কতদিন পরে তার কলিজার টুকরোকে দেখতে পেল। সবটাই আগের মতো রয়েছে। সেই অগোছালো কক্ষ, সিগারেটের গন্ধ, বেডশিটটা পর্যন্ত চেঞ্জ করা হয়নি। ড্রেসিং টেবিলের উপরে হেয়ার ক্লিপ, হেয়ার অয়েল সহ নূপুরের প্রয়োজনীয় সবকিছু রাখা, ঠিক যেমনভাবে সে রেখে গিয়েছিল। সবটা দেখে কান্না পায় নূপুরের। ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। নয়ন তালুকদারের পা জড়িয়ে ধরে বলতে, আমায় আর দুঃখ দিয়েন না নয়ন। আমি যে দুঃখ সইতে পারি না। বাবা ভাই আমাকে মোমের পুতুলের মতো বট করেছে। আমার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়তে দেয়নি। কিন্তু আপনি আমার জীবনে আসার পর থেকে প্রতিনিয়ত কাঁদিয়েছেন। আমাকে আর কাঁদায়েন না। নয়ন বিছানায় শুইয়ে দেয় নূপুরকে। আলমারি থেকে নতুন কম্বল বের করে এনে ওর গায়ে জড়িয়ে দেয়া। তখনই আমিনা কক্ষে ঢোকে। প্রথমেই ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নয়ন মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ওকে আম্মু। আম্মু কাঁদে না। আম্মু, শান্ত হও। আম্মু। নয়ন কি বলছে সেসব আমিনার কানে ঢোকে না। সে শুধু শুনতে পায় নয়ন 4 বার তাকে আম্মু বলে ডাকল। কলিজা ঠান্ডা হয়। আরও বারবার শুনতে ইচ্ছে করে। আম্মু খুব ছোট একটা শব্দ, কিন্তু একটা মায়ের কাছে এটাই পৃথিবীর সবথেকে বড় এবং ভারী শব্দ। একটা দিন এই শব্দটা না শুনলে হৃদয়খানা ছটফট করতে থাকে। পৃথিবীর কোনো সুখকে আর সুখ মনে হয় না। আম্মু, আমি বলছি তো ঠিক আছি। এবারে আমিনা শান্ত হয়। নাক টেনে কান্না থামায়। নয়নের বুক থেকে মাথা তুলে মুখ পানে তাকায়। ছেলেটা তার বিশাল লম্বা, একদম বাপের মতো হয়েছে। দুহাত বাড়িয়ে ছেলের গালে হাত রাখে। ঠোঁটের ভাঁজে থাকা সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয় এবং বড্ড অভিমান নিয়ে বলে, একটাবারও মাকে কল করে জানানো যায় না যে আমি ঠিক আছি? বাজান, তুমি বুঝতে পারো না তোমার মায়ের তুমি ছাড়া কেউ নেই? নয়ন মায়ের কপালে চুমু খায়। পুনরায় তাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলে, আমার কিচ্ছু হবে না আম্মু। সব সময় ঠিক থাকব। প্রত্যুত্তরে আমিনা কিছু বলে না। কিছু মুহূর্ত ছেলেকে অনুভব করে।
এবং তখনই স্নেহা দৌড়ে নওয়ানের কক্ষে ঢোকে। হাতে এখনও ক্যানেলো লাগানো। সেন্স ফিরতেই সে জানতে পারে নওয়ান নূপুরকে নিয়ে বাড়িতে চলে এসেছে। এক সেকেন্ডও সময় নষ্ট না করে স্নেহাও বাড়ির দিকে ছোটে। চাঁদ, তুমি ঠিক আছো? হাঁপাতে হাঁপাতে নূপুরকে প্রশ্ন করে স্নেহা। নওয়ান চোয়াল শক্ত করে ফেলে। নিজের থেকে মাকে সরিয়ে এগিয়ে আসে স্নেহার দিকে। এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে থাপ্পড় মারে স্নেহাকে। থাপ্পড়টা এত জোরে মারা হয়েছে যে টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। মুহূর্তেই ঠোঁট কেটে রক্ত গড়াতে থাকে। এতেও যেন শান্ত হল না নওয়ান। চিৎকার করে বলে ওঠে, তোকে আমি বলেছিলাম চাঁদের খেয়াল রাখতে। জানোয়ার, তুই কোথা ছিলি? ওই অবি কিভাবে আমার চাঁদকে রক্ত দিল? আমার চোখের সামনে থেকে সরে যা তুই। না হলে আই উইল কিল ইউ। আমিনা এগিয়ে এসে স্নেহাকে ধরে কিছু বলতে চাইলে নওয়ান আবারও বলে, আম্মু, ওকে যেতে বলো। স্নেহা আর 1 মিনিটও সেখানে দাঁড়ায় না। দৌড়ে নিজ কক্ষে চলে যায়। পেছন পেছন আমিনাও চলে যায়। নূপুর বলে, ভালোবাসা বুঝতে শিখুন নওয়ান। স্নেহা আপুর মুখ পানে তাকিয়ে দেখেছেন সে কতটা অসুস্থ? জবাবে নওয়ান বলে, তুমি কখনো আমার মুখ পানে তাকিয়ে দেখেছ আমি কতটা অসুস্থ? ভালোবাসা বুঝতে শিখো চাঁদ। আমি তো ভালোবাসা খুঁজে পাই না, শুধু হিংস্রতা দেখতে পাই। নওয়ান আর কিছু বলে না। কাবার থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অতি যত্নে চোখের পানি লুকিয়ে ফেলে স্নেহা। ঠোঁটের কোণে জমে থাকা রক্ত হাতের উল্টো পিঠে মুছে নেয়। অভিযোগ নেই কোনো। অভিমানও হচ্ছে না। রাগ শব্দটাকে তো সে চেনেই না। শুধু আফসোস হচ্ছে, ভালো নাই বা বাসল। একটু তো মায়া করতে পারত। আমজাদ চৌধুরী বড্ড ক্ষুব্ধ ছেলের উপর। নির্বাচনে তিনি স্বেচ্ছায় আসন ছেড়ে দিয়েছে। তর্ক বিতর্কে জড়ায়নি। এত বছরের রাজনৈতিক ক্যারিয়ারে নির্বাচনে তাকে হারানোর ক্ষমতা কারও ছিল না। এবারেও নায়েব তালুকদার তাকে হারাতে পারত না। কিন্তু ছেলে প্রচণ্ড জেদ নিয়ে তাকে বলেছে, বাবা, বাদ দাও রাজনীতি। এসব আমার ভালো লাগছে না আর। ঠিক আছে, তিনি বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এখন ছেলেকেও পাওয়া যাচ্ছে না। যখন যেখানে ইচ্ছে চলে যাচ্ছে তাকে না জানিয়ে। এই যে দীর্ঘ 5 দিন পরে আজকে বাসায় ফিরল মহারাজ। আমজাদ চৌধুরী রাগান্বিত হয়ে অবির কক্ষে ঢোকে। ছেলের ক্লান্ত মুখশ্রী দেখে রাগ কিছুটা কমে যায়। তবুও গম্ভীর স্বরে বলে, কোথায় ছিলে তুমি? একবার জানানোর প্রয়োজন বোধ করো না কোথায় আছো, কি করছ? অবি টলমল নয়নে বাবার মুখপানে তাকায়। এবং মুহূর্তেই বাবার কোমর জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। বলে, বাবা, আমি নূপুরকে ছাড়া থাকতে পারব না। নূপুর এনে দাও বাবা। আমজাদ কি বলবে বুঝতে পারে না। ইতিমধ্যেই সে নূপুর সম্পর্কে জেনেছে। গভীর ঘুমে আচ্ছন্ন নূপুর। কড়া ডোজের ঘুমের ঔষধ দেওয়ার ফলে এই অসময়ে ঘুমুচ্ছে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। নওয়ান পাশে বসে সিগারেট টানছে এবং গভীর মনোযোগে চাঁদকে দেখছে। বল্টু পাশেই ফ্লোরে বসে আছে। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু সাহস হচ্ছে না কিছু বলার। সে শুধু তাকিয়ে আছে নওয়ানের মুখপানে। বল্টু, তুই যা এখন। আই নিড সাম রেস্ট। বল্টু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ভাই, ভাবি ঘুমুচ্ছে। সিগারেটের গন্ধে তার ঘুম ভেঙে যেতে পারে। সঙ্গে সঙ্গেই ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট বের করে নওয়ান এবং ছুঁড়ে মারে জানালা বরাবর। বল্টু ততক্ষণে দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছে। নওয়ান নূপুরের পাশে গা এলিয়ে দেয় এবং বিড়বিড় করে বলে, প্রিয় চাঁদ, সাধ্য থাকিলে হতাম সাধু। যেমন তুমি চাও। অভাগা হয়ে এসেছি দুনিয়ায়। পাপী বাঁচার উপায়। ঢাকা থেকে মানিকগঞ্জ এসেছে নায়েব তালুকদার। দূরত্ব খুব বেশি বা প্রথমবার আসছে এমনটা নয়। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার নিজ জন্মস্থানে আসছে। আগে পিছে কয়েক পুলিশ, আর্মি এবং সাংবাদিক রয়েছে। কত শত ক্যামেরা তার দিকে তাক করানো। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেওথা ব্রিজ পর্যন্ত হাজার হাজার মানুষের ভিড়। জয়ের ধ্বনি ছড়িয়ে পড়েছে চারিদিকে। সবগুলো টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে নিজ বাসস্থান মানিকগঞ্জ বেওথা গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিদেশ ভ্রমণের প্ল্যানিং রয়েছে।
বরাবরই এমনটা চেয়ে এসেছেন নায়েব তালুকদার। তাকে নিয়ে ব্যস্ত থাকবে গোটা বাংলাদেশ। তার এক কথায় থেমে যাবে সময়। শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় এতটা সম্মান আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে সক্ষম হয়নি তিনি। তবে এবার সবটা তার মনের মতো হচ্ছে। এটাই তো জীবন। এটাকেই বলে ক্ষমতা। ৩ কোটি টাকার বুলেট প্রুফ কালো রঙের গাড়ির কাচ নামিয়ে সাধারণ জনগণকে হাত নাড়িয়ে কুশল বিনিময় করছে। কৃতজ্ঞতা প্রকাশ করছে। নায়েব তালুকদারের পাশে বসে আছে রাশেদুল। তিনি বলে, ভাই, এখন আমাদের থামানোর স্পর্ধা আর কারোর নেই। নায়েব বাঁকা হেসে বলে, একটা পথের কাঁটা আছে। নাসির শিকদার, শালাকে কেটে টুকরো টুকরো করে বেওথা নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা কর। রাশেদুল সম্মতি প্রকাশ করে। দুই ভাই আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করে। তারই মধ্যে তালুকদার বাড়ির সামনে নায়েব তালুকদারের গাড়ি থামে। কালো স্যুট বুট পরিহিত নায়েব তালুকদার গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তার দিকে ক্যামেরা তাক করায়। মাইক্রোফোন ধরে প্রশ্ন করে, প্রধানমন্ত্রী হয়ে আপনার অনুভূতি কেমন? কতদিন থাকার প্ল্যানিং রয়েছে মানিকগঞ্জ? এবং মানিকগঞ্জ শহরের উন্নতির জন্য তিনি কি করবেন? নায়েব তালুকদার অতি গোপনে সকলের প্রশ্ন এড়িয়ে জবাব দেয়, আপনারা জেনে থাকবেন আমার একটি মাত্র সন্তান রয়েছে। তার নাম নওয়ান তালুকদার। সন্তান ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। আমার বেঁচে থাকার একমাত্র সম্বল হচ্ছে আমার ছেলে। মূলত তার সাথে কিছুটা সময় কাটানোর জন্যই মানিকগঞ্জ এসেছি। বলেই ভিড় ঠেলে বাড়ির ভেতরে পা রাখে। দুজন দারোজান ফজলু আর আলালের সঙ্গে কুশল বিনিময় করতেও ভুলে না। গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে সাংবাদিক, পুলিশ এবং আর্মিরা। তাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। ওই অবধি তাদের অধিকার। বাড়ির মেইন দরজা খোলা ছিল। আমিনা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন স্বামীর জন্য। মাঝে মাঝে বড় রাগ হয়, অভিমান জমে মনে কান্না পায়, আফসোস হয়। মানুষটা ভালোবাসল না, রাগ বুঝল না, অভিমান বুঝল না, এসব ভেবে তার উপর থেকে মায়া কমাতে ইচ্ছে করে। কিন্তু দিন শেষে এই মানুষটার মুখটা দেখতে পেলেই সে শান্তি পায়। মনে হয় দেহে প্রাণ ফিরে আসল। ভালোবাসা বড্ড অদ্ভুত। কথায় থাকে না ঘি, আমরা সব সময় ভুল মানুষকেই ভালোবাসি। আমাদের প্রতি যাদের এতটুকুও গুরুত্ব নেই, আমরা তাদেরই বেঁচে থাকার অক্সিজেন বানিয়ে ফেলি গিয়ে। নায়েব তালুকদার আমিনার মুখপানে তাকিয়ে একটুখানি হাসে। যৌবনকালে বেশ সুদর্শন পুরুষ ছিল, যার জোলস এখনও কমেনি। চুল দাড়ি হালকা সাদা হতে শুরু করেছে। মুখে বয়স্কের ছাপ স্পষ্ট। তবুও তাকে অদ্ভুত সুন্দর দেখায়। আমিনা বারংবার প্রেমে পড়ে। কি অবস্থা? আমিনার গালে হাত দিয়ে শুধায় নায়েব। বোধহয় লজ্জা পেল আমিনা। গাল দুটো কেমন লাল হয়ে ওঠে। দৃষ্টি নামিয়ে রিনরিনিয়ে জবাব দেয়া, ভালো আছি। ভেতরে আসুন। মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে পড়ে নায়েব। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে পায়ের উপর পা তুলে এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে কাউকে খুঁজতে থাকে। চতুর আমিনা ঠিক বুঝতে পারে ছেলেকে খুঁজছে সে। তাই দৌড়ে চলে যায় নওয়ানের কক্ষের পানে। রাশেদুল সাংবাদিক এবং পুলিশ আর্মিদের বিদায় করে এসে নায়েব তালুকদারের পাশে বসে পড়ে। বড়ই ক্লান্ত সে। লাঠিতে ভর দিয়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে মজনু তালুকদার। গম্ভীর তার চোখ মুখ। মীরা কিচেন থেকে বেরিয়ে আসে ট্রে হাতে। নায়েব এবং রাশেদুলকে শরবত দেয়। ভালো মন্দ আলাপ করে চলে যায়। মজনু তালুকদার বসে পড়ে ছেলেদের মুখোমুখি। 50 বছর রাজনীতি করছি আমি। প্রথমে চেয়ারম্যানের পেছন পেছন ঘুরতাম। তারপর মেম্বার পদে ভোটে দাঁড়ালাম। চেয়ারম্যান এর সহযোগিতায় পাস করে গেলাম। 5 বছর পরে চেয়ারম্যান এর বিপক্ষে নির্বাচনে দাঁড়ালাম। পাস করলাম। দীর্ঘ 20 বছর একটানা চেয়ারম্যান ছিলাম মানিকগঞ্জ শহরের। তারপর এমপি হলাম। নায়েব যোগ্য হওয়ার পরে তাকে শিক্ষামন্ত্রী বানালাম। মুখের কথা এত কিছু? নায়েব বলে, আব্বা, হয়েছে কি? তোর ছেলে ওই মেয়েকে আবার বাড়িতে নিয়ে এসেছে। আনু মেয়েটা বেঁচে আছে। 40 জন মেয়েকে খুঁজে পাচ্ছি না। রাশেদুল বাঁকা হেসে বলে, আব্বা, আপনি চিন্তা করিয়েন না। আনু মরবে। ওই মেয়েটাও বাড়ি থেকে বেরু। চাচ্চু চাঁদ এই বাড়ি থেকে বেরুবে না। উস্কো খুস্কো চুল, ঢিলাঢালা কালো রঙের টি-শার্ট, কালো শর্ট প্যান্ট, ঠোঁটের ভাঁজে সিগারেট। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে নায়েব তালুকদারের রাজপুত্র। আহা, কি সুন্দর! চোখ জুড়িয়ে যায় নায়েবের।
বিড়বিড় করে কয়েকবার মাশাল্লাহ মাশাল্লাহ বলে ওঠে। বাবার পাশে এসে বসে রাশেদুল বলে, বাজান তুমি কেন বুঝতে পারছ না ওই মেয়ে আমাদের ধ্বংস করবে বলেই এই বাড়িতে এসেছে। তাকে মেরে ফেলো তুমি। নয়ন সিগারেটে টান দিয়ে চাচ্চুর চোখে চোখ রাখে এবং নির্ভয়ে বলে, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি বলবো চাঁদকে আমার লাগবেই। মরে যাব তবুও ওকে ছাড়ব না। দীর্ঘশ্বাস ফেলে মজনু তালুকদার। তিনি মনে মনে ভেবে ফেলে কি এবার আমাকেই কিছু করতে হবে। উন্নত চিকিৎসার জন্য আনুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু ভাগ্য বোধহয় সাথে ছিল না, বা আনুরই বোধহয় বেঁচে থাকার ইচ্ছে ছিল না। তাই তো অপারেশন থিয়েটার থেকে ফিরে আসতে পারে না। অপারেশন চলাকালীন সময়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। থেমে যায় জীবন প্রদীপ। একটা জীবনের গল্প এখানেই সমাপ্ত। ডাক্তার এবং নার্সরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না। এতটাও ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল না যে অপারেশন চলাকালীন সময়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মৃত্যুর পরে আনু মুখ দিয়ে লালা বের হয়। এবার সবগুলো ডাক্তার নার্স বুঝে যায় মৃত্যুর রহস্য। কেউ একজন স্যালাইন বক্সে পয়জন পুশ করেছে, যার ফলেই মৃত্যু ঘটে আনুর। ইটস এ মার্ডার। সিফাত বাইরে অপেক্ষা করছিল। ডাক্তার বেরুবে ভালো একটা খবর দিবে এই অপেক্ষায় প্রহর গুনছিল। হাতে তার নীল রঙের ডায়েরি। কিছু মুহূর্ত আগেই এই ডায়েরিখানা তাকে দিয়েছে এসিপি আশিক। দৌলতদিয়ার সেই ছোট্ট কুটিরে তল্লাশি চালিয়ে এই ডায়েরিখানা খুঁজে পেয়েছে। সেই থেকে এটা বুকে চেপে আনুর অপেক্ষায় প্রহর গুনছে। সময় গড়িয়ে 2 ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু অপারেশন থিয়েটার থেকে কোনো খবর আসছে না। উতলা সিফাত ডায়েরি প্রথম পৃষ্ঠা উল্টায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, আমি মারা গেলে মসজিদের কাছাকাছি রাস্তার পাশে কবর দিও আমায়। কোনো একদিন কোনো এক সময় সে যখন এই রাস্তা দিয়ে যাবে আমার কবর দেখে যেন থমকে দাঁড়ায়। তার মনে পড়ে যাবে আমার কথা। কিছু মুহূর্ত বসবে আমার পাশে। বড্ড আফসোস নিয়ে বলবে কি তোমাকে ঠকিয়ে ঠিক করিনি আমি। নিজের ভুল সংশোধনের তাগিদে মসজিদে ছুটবে। নামাজ আদায় করে ক্ষমা চাইবে আল্লাহর নিকটে। আর দোয়া করবে আমার জন্য। ব্যাস, মরে গিয়ে জিতে যাব আমি। আনু জানে আবিরের পাপ পাহাড় ছুঁয়ে গিয়েছে। ক্ষমার অযোগ্য সে। তবুও সে চায় আবির ভালো থাকুক। যাদের সাথে অন্যায় করেছে তারা মানুষটাকে ক্ষমা করুক। এত অভিশাপে মানুষটার জীবন ছারখার হয়ে না যাক। এই পৃথিবীর সকল সুখ তারই হোক। অথচ বোকা আনু জানতে পারল না, তার আবির দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। চরম কষ্টদায়ক মৃত্যু হয়েছে তার। নিথর দেহখানাও শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। জানায়া কিংবা কবর কোনটাই তার কপালে জোটেনি। এসব যদি আনু জানতে পারত, তাহলে হয়তো চিৎকার করে কাঁদত। বারংবার বলতে থাকত, আমি তো তাকে ক্ষমা করে দিয়েছিলাম। তবুও কেন তাকে এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হল? সিফাত ডায়েরিখানা বন্ধ করে ফেলে। আনুর বাবা মা এবং বোনকে সে ঢাকায় আনেনি। আসলে সময় হয়ে ওঠেনি। হঠাৎ মাঝরাতে ডাক্তার জানায় ইমার্জেন্সি অপারেশনের জন্য এক্ষুনি আনুকে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাওয়া উচিত। সিফাত কোনো কিছু চিন্তা না করে, কাউকে কিছু না জানিয়ে তখনই অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। পথে অবশ্য কল করে উনাদের জানিয়ে দিয়েছিল। মায়ের কোলে ঘুম ভেঙে যায় নুপুরের। পিটপিট করে চোখ খুলতেই দেখা মেলে অপরিষ্কার এলোমেলো একটা কক্ষের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এখানে মানুষ থাকে নাকি গরু ছাগল? মাথা ব্যথায় টনটন করছে। কপালের 4টে সেলাই পড়েছে। একটুখানি এদিক ওদিক ঘাড় না ডালেই আহত স্থানে টান পড়ে। এবং প্রচণ্ড যন্ত্রণায় সারা শরীর অবশ্যই আছে। এই যে এই মুহূর্তে আর মোড়া ভেঙে উঠতে গিয়ে পেল মাথায়। মনে হচ্ছিল জানটা বোধ হয় এখুনি বেরিয়ে যাবে। মুখ দিয়ে একটু শব্দ বের করারও শক্তি ছিল না। কিছু মুহূর্ত গড়াতেই ব্যথা কমে আসে এবং সোজা হয়ে বসতে সক্ষম হয় নুপুর। পরপরই বালিশের কোণা থেকে ফোনখানা নিয়ে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে চিন্তিত এবং ভয়ার্থক একটা কণ্ঠস্বর। নুপুর, ঠিক আছো তুমি? কখন থেকে কল করছি। মাকে আশ্বস্ত করতে নুপুর বলে ওঠে, ঘুমোচ্ছিলাম আম্মু। এখনই ঘুম ভাঙল। আমার জন্য চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখব। তোমরা এখন কি করছ? সোনিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর করব, তোমার জন্য চিন্তা করছিলাম।
তোমার ভাই আর বাবা প্রচুর ক্ষেপে আছে। পুলিশ স্টেশনে গিয়ে বসেছিল অনেকক্ষণ। কিন্তু পুলিশ কোনো রকমের সাহায্য করতে রাজি নয়। আম্মু, আমি এখান থেকে যেতে চাই না। তুমি বিশ্বাস করতে পারবে না কতগুলো মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে। বৃষ্টিকে চিনতে আম্মু? এসএসসি পরীক্ষায় যে তার বাবার সাথে গিয়েছিল। ওই মেয়েটাকে ওরা বিদেশে পাচার করেছে। জানি না এখন সে কী রকম অবস্থায় আছে। মরে গেছে কি না সেটাও জানি না। এভাবে তো চলতে পারে না বলো। এসবের শেষ দেখা উচিত। সোনিয়া বেগম মেয়েকে সাহস দিয়ে বলে ওঠে, আমিও চাই না তুই ফিরে আয়। ভয় পাবি না কাউকে। একটা জীবন শুধু শুয়ে বসে আরাম করে নিজেরটা চিন্তা করে কাটিয়ে দেওয়াতে জীবনের কোনো সার্থকতা নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়কে দমন করে মাথা উঁচু করে 2 ঘন্টা বেঁচে থাকাতেই রয়েছে জীবনের সার্থকতা। আমি আমার মেয়েকে হারতে শেখাইনি। তাকে নিজের জন্য বেঁচে থাকা শিক্ষা দেয়নি। আমার মেয়ে সব্বাইকে ভালো রাখবে। তুমি এভাবেও আমাকে সাহস দিও আম্মু। আমি পারব। আমাকে যে পারতেই হবে। কল কাটে সোনিয়া বেগম। নূপুর কিছু মুহূর্ত ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। এটা নওয়ানের ফোন। কিন্তু এখানে রেখে গিয়েছে কেন বুঝতে পারল না ঠিক। হয়তো তার জন্যই রেখে গিয়েছে। ভাবতেই নূপুরের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। ইদানিং লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে। লোকটাকে বারবার দেখতে ইচ্ছে করে। তার সঙ্গে মন খুলে কথা বলতে মন চায়। নওয়ানের ব্যবহৃত পারফিউমের গন্ধে মাতাল মাতাল লাগে নূপুরের। এত সুন্দর সুঘ্রাণ। বাংলাদেশে এরকম পারফিউম পাওয়া যায় না। ভীষণ দামি এবং এক্সপেন্সিভ পারফিউম এটি। নূপুর গুগল হতে এ পারফর্মের প্রাইস এবং তৈরি সম্পর্কে জেনেছে। পৃথিবীর সবথেকে দামি পারফিউম হল সুমুক, যার মূল্য প্রায় 1 পুটকি $3 মিলিয়ন, প্রায় 10 পুটকি 8 কোটি টাকা। এই পারফিউমটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে তৈরি করা হয়েছে। সুমুক পারফিউমটি 3 লিটার মুড়ানো গ্লাসের বোতলে ভরা, যা 3571টি হীরা, অর্ধ 2 কেজি 18 ক্যারেট সোনা, 5 পুটকি 9 কেজি বিশুদ্ধ রূপা, মুক্তা এবং সুইস টপাজ দিয়ে সজ্জিত। এই পারফিউমটি তৈরি করতে প্রায় 3 বছর এবং 494টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সুমুক পারফিউমটির সুগন্ধে রয়েছে স্যান্ডেলউড, মস্কো, ফ্র্যাঙ্কিনসেন্স, অ্যাগারউড এবং অ্যাম্বার। এটি একটি জেন্ডার নিউট্রাল পারফিউম, যা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সুগন্ধির সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। পারফিউম নিয়ে গবেষণা শেষ করতে না করতেই কক্ষে নওয়ানের আবির্ভাব ঘটে। প্রচণ্ড তাড়াহুড়োয় কক্ষে ঢোকে। বরাবরের মতোই ঠোঁটের ভাঁজে সিগারেট রয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় পরনে টি-শার্ট খুলে ফেলে এবং তা ছুঁড়ে ফেলে অজানা উদ্দেশ্যে। সোফা ছাড়িয়ে ব্যালকনির দরজার সামনে গিয়ে পড়ে টি-শার্টটি। উন্মুক্ত হয় খাঁচ খাঁচ পাঁজর, ফুলো ফুলো মার্সেল। বুকের 2 পাশের কয়লার পানে নজর পড়তেই শুকনো ধোক গিলে নূপুর আখি পল্লব বন্ধ করে ফেলে এবং কিছু মুহূর্ত পরে আবারও চোখ খুলে সিগারেটে ঘন ঘন টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াতে থাকে এবং সিগারেটের বাকি অংশ নূপুরের দিকে ছুঁড়ে দিয়ে ড্রেসিং টেবিলের উপরে থাকা ফোন খানা হতে কারো নাম্বারে ডায়াল করে। ফোন লাউডস্পিকারে দিয়ে কাবাডের নিকট চলে যায়। নূপুর ক্যাচ ধরে ফেলে এবং সেটি জানালা দিয়ে ফেলে দেয়। নওয়ান কাবাড খুলে সাদা রঙের টি-শার্ট বের করে এবং ব্যস্ত ভঙ্গিমায় সেটি গায়ে চাপিয়ে নেয়। তৎক্ষণে বল্টু কল রিসিভ করে ফেলেছে। উত্তেজিত হয়ে ইতোমধ্যেই কয়েকবার বলে ফেলেছে, ভাই, কোনো কাজ আছে কি? আপনি ঠিক আছেন? আমি কি আসব? মাঝে মধ্যে নূপুরের ভীষণ অবাক লাগে। বল্টু ছেলেটা কি দিয়ে তৈরি? সে নওয়ানকে এত ভালোবাসে কেন? তার ভালোবাসা একদম নিঃস্বার্থ। মানতেই হবে। নিষ্ঠুর পৃথিবীর বেইমান মানুষদের ভিড়ে নওয়ান তালুকদার একজন সঠিক মানুষকে বন্ধু হিসেবে পেয়েছে। বল্টু, গাড়ি রেডি কর। গার্ডদের আসতে বল। আমি আর চাঁদ একটু বেরোব। ওপাশ থেকে বল্টু কি বল শোনা গেল না। তবে নূপুর ঘোর প্রতিবাদে সুরে বলে ওঠে, আমি কোথাও যাচ্ছি না। এখানেই থাকব। নওয়ান শুনল তবে জবাব দিল না। ফোন কেটে পুনরায় ড্রেসিং টেবিলের সামনেই রাখে। স্প্রে এর মতো একটা বোতল হাতে নিয়ে হা করে তরল জাতীয় কিছু মুখে স্প্রে করে এবং মুখের কাছে হাত নিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে দেখে গন্ধ আসছে কিনা। তারপর নূপুরের দিকে এগিয়ে যায়। প্রথমে ওর মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, তুমি না চাইলেও তোমায় এখানে থাকতে হবে।
কারো সাধ্য নেই নয়নের থেকে তার চাঁদকে ছিনিয়ে নিবে। বলতে বলতে কোলে তুলে নেয় নূপুরকে এবং ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখ মুখের অবস্থা নাজেহাল। এখনও ভ্রুতে রক্ত লেগে আছে। জামা কাপড় যদিও আগেই পাল্টানো হয়েছে। নয়ন ওয়াশরুমে গিয়ে ওকে নামিয়ে দেয়। আগে থেকে একটা টুল রাখা ছিল সেখানে। নূপুরকে সেটায় বসায়। তারপর টিস্যু ভিজিয়ে খুবই যত্ন সহকারে মুখে লেগে থাকা রক্তগুলো মুছে দেয়া। মগে পানি নিয়ে হাত পা ধুইয়ে দেয়। তারপর যেভাবে কোলে করে নিয়ে গেছিল ঠিক সেভাবেই আবার কোলে করে রুমে ফিরিয়ে আনে। বসিয়ে দেয় খাটের উপর। ড্রেসিং টেবিলের উপর থেকে ক্রিমের ডিব্বা নিয়ে মুখে মেখে দেয় এবং চুলগুলো আঁচড়িয়ে বিনুনি গেঁথে দেয়। শেষমেশ ওড়না খানা দিয়ে মাথায় ঘোমটা টেনে নিয়ে বলে, চলো চাঁদ। মায়ে ফেলতে চাচ্ছেন? লাভ হবে না। ধ্বংস আমি করবই। নয়নের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে নূপুর। মায়া বড্ড ভয়ঙ্কর চাঁদ। ধ্বংস অনিবার্য জেনেও কমানো যায় না। কবি বলেছিল, ধ্বংস দেখতে চাইনি আমি। ধ্বংসই হলো আপন। মায়ে ফেলে মারলে আমায়। শুনল না বুকের কাঁপন। ছলনাময়ী বলি কি করে? আজও সে হৃদয়ের রানী। একটু ভালোবাসা দিলেও পারত। শুনত অভাগার বাণী। নূপুরের হাঁসফাঁস লাগতে শুরু করে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলে ওঠে, নয়ন তালুকদার বোধ হয়। নয়ন নূপুরের ঠোঁটের উপর আঙুল ঠেকিয়ে ফিসফিস করে বলে, ডোন্ট ওয়েস্ট টাইম। লেটস গো। তারপর নূপুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে। ব্যথা থেকে কিছুটা এগোলেই ফায়ার সার্ভিস অফিস দেখা যায়। সে অফিসের পাশেই উঁচু দেওয়াল আবিত একখানা একতলা বাড়ি রয়েছে। সেই বাড়িটাই আনুদের। আগে তারা গ্রামে থাকত। তারপর মেয়েদের ভালো ভবিষ্যতের জন্য গ্রামের জমিজমা সব বিক্রি করে মানিকগঞ্জে বাড়ি বানাল। ভালোই কাটছিল তাদের দিন। সুস্থ এবং সুন্দর একটি হ্যাপি ফ্যামিলি। মেয়েদের সুখের জন্য আনুর বাবা সব কিছু করতে প্রস্তুত ছিল। কখনোই তাদের একটা ইচ্ছে অপূর্ণ রাখেনি। মেয়েদের থেকেও কখনো তার কিছু চাওয়ার ছিল না। শুধু একটাই কথা বলত, আম্মাজান আমার তো কোনো ছেলে সন্তান নেই। আমি চাই আপনারা দুই বোন পড়ালেখা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন। বৃদ্ধ বয়সে বাবা মায়ের সঙ্গী হবেন। আপনাদের যতটা ভালোবাসা দিয়ে বড় করছি আপনারাও আমাদের ততটা ভালোবাসা দিয়েন গু। আনু তখন বাবার হাত ধরে কথা দিয়েছিল, গু আমি অনেক বড় হব বাবা। আপনার নাম উজ্জ্বল করব। আমার পরিচয়ে আপনাকে সবাই চিনবে। বলবে ওই দেখ আনুর বাবা আসছে। তোমাদের সর্বক্ষণ খুশি রাখব আমি। কথা রাখল না আনু। পূরণ করল না বাবার স্বপ্ন। খুশি রাখার কথা দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেল। অনুর বাবা মা পাগল হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে কি সব বলে চলেছে বোধহয় তারা নিজেরাও জানে না। বাবার কাঁধে সন্তানের লাশটা বড্ড ভারী লাগে। সেই ভার সহ্য করার ক্ষমতা সব বাবার থাকে না। আনুদের বাড়ির উঠোনে শত শত মানুষ। মেয়েটার এইভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। আহারে কত কথাই না বলেছে তাকে নিয়ে, কত অভিযোগ। তবে আজকে সবার সেই কটূক্তি বা অভিযোগ সবটাই শেষ হয়ে গেছে। ভর করেছে একরাশ আফসোস এবং অনুতাপ। সাংবাদিকরা নিউজ কাভার করছে। প্রতিটা নিউজ চ্যানেল আনু এবং আবিরের লাভ স্টোরি বলে চলেছে। আবির নামক ছেলেটা ভীষণ বাজে, নির্দোষ এবং নিরীহ একটা মেয়েকে বাজেভাবে ঠকিয়েছে। তাকে পতিতালয়ের বানিয়েছে। শেষ মুহূর্তেতে ইট দিয়ে আঘাত করতে করতে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কেন? কি এমন পাপ করেছিল আনু? আবিরেরই বা কি ক্ষতি করেছিল? আবিরের মা আশা বেগম টিভিতে নিউজ দেখছে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। গত পরশুদিন হঠাৎ করে আবির তার কাছে আসল। তার পা জড়িয়ে ধরে কোলে মাথা রাখে এবং বলে, বিশ্বাস করো আম্মু, আমি আনুকে অনেক ভালোবাসি। ও আমাকে যতটা ভালোবাসে তার থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। কিন্তু আমার তো কিছু করার নেই বলো আম্মু। বাবার কথা না শুনলে তিনি আর কখনোই যোগাযোগ করবে না আমাদের সাথে। আমি তো বুঝতে পারি তুমি বাবাকে ঠিক কতটা মিস করো। আচ্ছা আম্মু, আমাদের জীবনটা এমন কেন হলো? অন্যরকমও তো হতে পারত। ছোট্ট একটা ঘর আর অফুরন্ত সুখ থাকতে পারত আমাদের সংসারে। আশা বেগম ছেলের কথার প্রত্যুত্তরে সেদিন কিছু বলতে পারেনি। কি বলবে? সে তো স্বেচ্ছায় এমন জীবন বেছে নিয়েছিল। কিভাবে ছেলেকে বলত, তোর বাবার থেকে বড় পাপী আমি?
আমারই পাপের ফল তোরা ভোগ করছিস। ভোর ৫টায় আনুর মৃত্যু হয়েছে। তাকে বাড়িতে নিয়ে আসতে আসতে ৮টা বেজে যাবে। সাদা রঙের অ্যাম্বুলেন্সের শব্দে সিফাতের সামনে এসে থামে। এটাতেই তারা ফিরবে। কান্না পাচ্ছে না। শুধু মনে হচ্ছে আনুর মতো তারও লম্বা একটা শান্তির ঘুম চাই। আর কোনোদিনও সেই ঘুম ভাঙবে না। নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুর মানুষদের আর দেখতে হবে না কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? অ্যাম্বুলেন্স ড্রাইভার সিফাতকে বলে আমার পাশে বসুন। একটা লাশের সঙ্গে। বাকিটা শেষ করার আগেই সিফাত জবাব দেয়। সে আমার ভালোবাসা। আমার আনু। ঘুমিয়ে পড়েছে মানে সে লাশ নয়। আমার আনু ভীষণ ক্লান্ত। ছোট্ট একটা মানুষ কত কি সহ্য করল। আর কত। তাই তো ক্লান্তি দূর করতে ঘুমিয়ে পড়েছে। আমি ওর পাশে শুব। আরেকটা সিট ঠিক করুন। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভীষণ বিরক্ত। তবুও সিফাতের কথা মতো বসার জায়গায় আরেকটা সিট এনে দেয়। আনুর মাথায় সাদা ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। মুখটাও সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছিল। তবে সিফাত সেটা সরিয়ে দেয় এবং নিজে টানটান হয়ে পাশে শুয়ে পড়ে আনুর পাশে। এক হাতের দূরত্ব তাদের মাঝে। ডান পাশ ফিরে ওর মুখ পানে তাকিয়ে শুয়ে থাকে। অ্যাম্বুলেন্স চলতে শুরু করে। সিফাতের দৃষ্টি ফেরে না, চোখের পলক পড়ে না। কি শান্তির ঘুম ঘুমুচ্ছে মেয়েটা। একটু বেশিই সুন্দর লাগছে। নূরের মতো জল জল করছে মুখখানা। হঠাৎ মনে হয় মাত্র ৩-৪ ঘণ্টা সে আনুর সাথে শুয়ে থাকতে পারবে। আর আজকের দিনটাই শুধু দেখতে পারবে। তারপর এ জীবনে আনুর এই সুন্দর মুখটা আর দেখা হবে না। বুকের ভেতরটা কেঁপে ওঠে। আঁখি পল্লব ভারী হয়। বা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় আনুর গাল। কি ঠান্ডা। আর কেমন শক্ত হয়ে যাচ্ছে। চিৎকার করে কেঁদে ওঠে সিফাত। অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে আনুর ললাট। বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরে। কাতর স্বরে বলতে থাকে। আমায় ছেড়ে যেও না আনু। আমি কিভাবে বাঁচব? কার অপেক্ষায় থাকব? লুকিয়ে কার হাসি দেখব? তুমি আমার ছিলে না এটা আমি মানতে পেরেছিলাম। কিন্তু তোমার মৃত্যু মানতে পারছি না। আনুরে আমায় মেরে ফেলো না। আনু। আমার আনু। আমায় ছেড়ে যেও না আনু। সিফাতের চিৎকারে গোটা অ্যাম্বুলেন্স কেঁপে ওঠে। ড্রাইভারের চোখে পানি জমে। সিফাতের কান্না বুকে বিঁধছে তার। সে মেনে নিতে পারছে না। এ কেমন হৃদয় কাঁপানো আহাজারি। নিঃসন্দেহে মৃত মেয়েটি ভীষণ ভাগ্যবতী। অন্তরালে আগুন। পর্ব ৯। তানিশা সুলতানা।